চারপাশটা বড্ড এলোমেলো হয়ে রয়েছে। কারোর মন ভালো নেই। শুধু আমার কেন, হাজার হাজার মানুষের মন সত্যিই আজ ভালো নেই। আমাদের ছোট বোন অভয়ার সুবিচারের আশায় আমরা প্রত্যেকেই অপেক্ষা করে আছি। কিন্তু কি করব বলুন তো, সময় যে নিয়ম মেনেই চলে, আর ঠিক সেই নিয়ম মেনে আসছেন মা দুর্গা। আর মাত্র কয়েকটা দিনের বাকি, তাই বিভিন্ন পুজো মণ্ডপের প্রস্তুতিও এখন বেশ তুঙ্গে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কসবা আরতি চ্যাটার্জি রোড অধিবাসী বৃন্দ পুজো মণ্ডপের সামনে। এদের থিম বিখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস পদ্মা নদীর মাঝি। আর এই ভাবনার বাস্তব রূপদান দিচ্ছেন শিল্পী প্রদীপ মণ্ডল। আমাদের সকলের বিশ্বাস, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যেতে পারে শুধুমাত্র মানুষের শক্তি। আমরা যেমন নিজের মঙ্গল কামনা করব, তেমনি মায়ের কাছে অভয়ের জন্য আমরা প্রার্থনা করব তিনি যেন সুবিচার পান। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে শিল্পী প্রদীপ মণ্ডল, সেই সঙ্গে রয়েছেন ক্লাব সদস্যরা। ওয়েলকাম টু চৈতালি ক্লোজ টু দ্য স্টার্স। আপনাকে স্বাগত প্রদীপবাবু, নমস্কার। আপনাদের আরকে চ্যাটার্জি রোড অধিবাসী বৃন্দের তরফ থেকে শুভ শারদীয়ার অভিনন্দন। এবং এবছর যে এই মণ্ডপ পরিকল্পনা, সেটা আমার পরিকল্পনা এবং আমার সঙ্গে সহযোগিতায় যিনি রয়েছেন তপন সরকার ডেকোরেটরের যিনি কর্ণধার, ওনার একটা বড় ভূমিকা রয়েছে এই পুরো পুজো মণ্ডপ। ওনাকে আমার তরফ থেকে ধন্যবাদ। এবং এবছরের যে থিম সেটা হচ্ছে পদ্মা নদীর মাঝি। আপনাকে একটা প্রশ্ন করছি প্রদীপবাবু, এই মুহূর্তে চারপাশটা ভীষণ অস্থির হয়ে রয়েছে, তো এই সময় দাঁড়িয়ে মানিক বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় উপন্যাস পদ্মা নদীর মাঝির থিমকে আপনি নির্বাচন করলেন কেন? এর পেছনে কি কি ধরনের চিন্তা ভাবনা আপনার কাজ করেছিল? দেখুন, পদ্মা নদীর মাঝি, এখানে আমরা সকলেই এই দুর্গা পুজোর একটা উৎসবের মধ্যে আমরা বিভিন্ন মানুষের সুখ দুঃখ এবং আনন্দ সব কিছুই আমরা এই পুজোর মাধ্যমে আমরা তুলে ধরি। সেখানে মানিক বন্দ্যোপাধ্যায়ের যেই পদ্মা নদীর মাঝি, সেখানে মাঝিদের যে একটা দুঃখ বেদনা সেটা আমি তুলে ধরেছি। এখানে আমি দেখাতে চেয়েছি যে যখন প্রাকৃতিক যে দুর্যোগ, সেই দুর্যোগের সময় মাঝিরা যেভাবে আমাদেরকে তাদের নিজেদের জীবন বিপন্ন রেখে আমাদের যেভাবে ঝাঁপিয়ে পড়ে আমাদেরকে বাঁচায়, এবং আজকের মাঝিরা যদি আমাদের এই বিপদের সময় যদি ওনারা না থাকতেন, তাহলে হয়তো আমাদের প্রাকৃতিক দুর্যোগে আমাদের জীবন কিন্তু অনেকটাই বিপদের মুখ থেকে আমরা বাঁচতে পারতাম না। তাই মানুষ তো বহু কিছুই ভাবেন, তাই এই নদীর মাঝিদের নিয়ে যদি একবার একটা শারদীয় দুর্গা পুজোর মধ্যে যদি তাদের একটা ভাবনা, তাদের যে একটা চিন্তাধারা, তারা কিভাবে বসবাস করে, তারা কিভাবে জাল দিয়ে মাছ ধরে, তাদের জীবন জীবিকা কিভাবে তারা চালায়, সেটাই আমি এখানে তুলে ধরতে চেয়েছি। এবং এখানে আমি দেখিয়েছি যে নৌকোর মধ্যেই পুরো একটা দুর্গা পুজো, যেখানে মা এখানে নৌকোর মধ্যেই পুজো হবে। সেখানে ঢাক, পুরোহিত এবং আরও যারা পুজোর যে আরও আমাদের কয়েকজন ব্যক্তি থাকেন, তারা সকলেই আমাদের এই নৌকোর মধ্যে তারা পুজোর এই আয়োজনের মধ্যে থাকতে পারবেন। এবং মাঝিদের যে কষ্ট বেদনা, সেটাকে আমি এখানে তুলে ধরতে চাইছি। আপনাদের পুজো মণ্ডপের কাজ কবে থেকে শুরু হয়েছে আর কতদিন চলবে? আমরা জুলাই মাসের রথের দিন থেকে আমরা এই পুজো মণ্ডপ শুরু করেছি। এবং এখানে প্রায় কোনো দিন 30 জন, কোনো দিন 40 জন, কোনো দিন 15 জন, 20 জন, এই এত প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দিয়েও আমরা কিন্তু পুজো মণ্ডপ আমরা কোনোভাবেই বন্ধ রাখতে পারিনি। তার কারণ এই যে নৌকোগুলো আপনারা দেখছেন, এখানে যে 6-7টা নৌকো রয়েছে, সেই নৌকোগুলো আমরা তৈরি করেছি কাকদ্বীপ, সুন্দরবন অঞ্চল থেকে অনেক যারা নৌকো তৈরি করেন। তারপরে মেদিনীপুর থেকেও আমরা লোক এনেছিলাম। তার কারণ আমাদের এই নৌকো বানাতে যখন দেখছি যে একটু সময় লেগে যাচ্ছে, তখন আমরা মেদিনীপুর থেকেও অনেক লোকজন এনেছি। আমরা জুলাই মাস থেকে কাজ শুরু করেছি, আজও আমাদের খুব জোর কাজ চলছে। আশা করছি আর হয়তো 4-5 দিনের মধ্যেই আমরা পুজো মণ্ডপ প্রায় ফিনিশ করে দেব। এবং আমাদের এখন আপনারা তো দেখতেই পাচ্ছেন, আমাদের মণ্ডপে অলরেডি
আলো লেগে গেছে, আর কিছু আমাদের ওই ফিনিশিংয়ের কিছু কাজ চলছে টুকটাক, সেগুলো আশা করছি আমরা 5-6 দিনের মধ্যেই আমরা ফিনিশ করে দেব। আর এই নৌকো যেগুলো বানাচ্ছেন সেগুলো কি মেটেরিয়াল দিচ্ছেন, আর কি কি মেটেরিয়াল বা উপকরণ এখানে ব্যবহার করা হচ্ছে? আমি এখানে যেটা ব্যবহার করেছি সেটা হলো সম্পূর্ণ কাঠ, যেটা প্রকৃতির সঙ্গে সব সময়ের জন্যই সামঞ্জস্য রেখে আমরা কাজ করি, এবং এখানে যে রং ব্যবহার করা হয়েছে সেটা সম্পূর্ণ জল রং, এবং সেটা কোনো রকমই আমরা রাসায়নিক কোনো পদার্থ ব্যবহার করিনি। এখানে খুব সহজেই যে প্রকৃতির সঙ্গে যেগুলো মিশে যায় সেই সব জিনিসই ব্যবহার করা হয়েছে, যেমন বাঁশ, কাঠ, চট, তারপরে মাটি, এই সবগুলোই আমরা এখানে ব্যবহার করেছি। তাই কোনোভাবেই দূষণ যে এখানে ছড়াবে সেই রকম কোনো কিছুই আমরা ব্যবহার করছি না। নৌকোর গায়ে যে এখানে অনেক আঁকা দেখছি, তা সেইটা কি হাতে পুরোটা আঁকা? হ্যাঁ, সম্পূর্ণ আমরা এঁকেছি, এবং আমার সঙ্গে অনেক আমার জুনিয়র শিল্পী রয়েছেন, আমার সহযোগী অনেকেই রয়েছেন। তারা প্রত্যেকেই মানে এখানে তাদের এই কাজের মধ্যে তাদের হাত রয়েছে, এবং আমার পাশে যারা রয়েছেন তাদেরও কিন্তু একটা বিরাট অবদান রয়েছে। এই মণ্ডপটা আমরা পরিকল্পনা, আমি একজন শিল্পী, আমি পরিকল্পনা করি, আমি আমার মাপজোক বলি, ডিরেকশন দিই, কিন্তু এটা ফুটিয়ে তোলা তার কিন্তু একটা বড় কৃতিত্ব। সেই কৃতিত্ব কিন্তু আমার পাশে যারা রয়েছেন, যেমন এই বাদলদা রয়েছেন, বনমালী রয়েছে, এবং আমার ডান দিকে আরও ক্লাব কর্মকর্তারা রয়েছেন যারা কিন্তু আমাকে সব সময় সহযোগিতা করেছেন। তাই আমরা প্রত্যেককে এবং আমাদের এই পাড়ার সকল অধিবাসীবৃন্দের কাছে আমরা কৃতজ্ঞ। মণ্ডপ সজ্জার সঙ্গে জিজ্ঞাসা করছি যে আলোক সজ্জার ব্যবহার থাকবে বা কী ধরনের চিন্তাভাবনা করা হয়েছে? এখানে আলো আমরা যেটা ব্যবহার করেছি, কাজল মুখার্জি, উনি খুবই একজন অভিজ্ঞ ইলেকট্রিশিয়ান। আলোর সাথে আমাদের একটা সাউন্ড সিস্টেম আমাদের রয়েছে। সেই সাউন্ড সিস্টেমটা হচ্ছে, যেমন আপনি নদীর পাড়ে গেলে দেখবেন মাঝি মল্লারা যে চিৎকার করে কথা বলে, তাদের মধ্যে দিয়ে অনেক মাঝি আছে যারা হয়তো দেখবেন খুব সুন্দর গান গায়, সেই গান গাওয়াটা আপনি আমাদের এই মণ্ডপে এলে দেখতে পাবেন। এবং এখানে যেটা বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে সেটা হচ্ছে পুজো মণ্ডপে আপনি যখনই এই জেলেদের একটা কর্মকাণ্ডের মধ্যে দিয়ে যখন আপনি আস্তে আস্তে আসছেন, তারপরে যখন পুজো মণ্ডপের সামনে দাঁড়াবেন দেখবেন একটা নদীর ঘাট, সেই নদীর ঘাটের সামনে আমরা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ যারা আমাদের এক একজনের এক একটা দেবদেবীকে আমরা সব সময় মনে প্রাণে খুব ভালোবাসি। যেমন এখানে বনবিবি থাকবেন। এই বনবিবি কেন রাখা হয়েছে? এই বনবিবি রাখার একটাই উদ্দেশ্য, সেখানে হচ্ছে হিন্দু মুসলিম আমরা সবাই বনবিবিকে কিন্তু খুবই মানি। জলে জঙ্গলে যখনই আমরা কোনো একটা কাজে যাই তখন কিন্তু আমরা বনবিবিকে মানি। তার সঙ্গে আমাদের রয়েছে পঞ্চানন বাবা, তারপরেই রয়েছে এখানে মা মনসা, মা কালী। তারপরেই আপনি যখন নদীর ঘাটে গিয়ে দাঁড়াবেন নৌকো ধরার অপেক্ষায়, দেখবেন যে জল একেবারে সত্যিই সেই জল আমরা এখানে করছি। সেখানে বিভিন্ন মাছও থাকবে। প্রতিমা শিল্পী কে? অচিন্ত পাল, যিনি দীর্ঘ বেশ কয়েক বছর দিয়ে আমাদের এই পুজো মণ্ডপেই উনি প্রতিমা করেন। এবছরও আমাদের প্রতিমা ঠিক এই নদীর যে একটা আদলে একটা মণ্ডপ, তার সঙ্গে যে নৌকোর সঙ্গে যে একটা প্রতিমা, সেইটাই আমাদের উনি ফুটিয়ে তুলছেন। এখানে আমরা দেখাবো যে আপনি যখন নৌকোয় উঠবেন, সেই নৌকোয় উঠতে গেলে কিন্তু আপনাকে একটা মানে টিকিট কাটতে হয় নৌকো পারাপারের জন্য। এখানে টিকিট কাউন্টারও একটা দেখানো হবে। আমরা যতটুকু আমাদের সামর্থ্য সেইটার উপরেই মাথায় রেখে আমাদের এই পুজো মণ্ডপ তৈরি হচ্ছে। দুর্গা প্রতিমাকে কি সাজে এখানে দেখা যাবে? একটু সেজেগুজেই থাকবে, কিন্তু সাবেকি আনার সঙ্গেই আমরা আমাদের এই প্রতিমা রাখছি। অসংখ্য ধন্যবাদ প্রদীপবাবু আপনাকে, এবং আপনাদের এই চ্যানেলকেও অসংখ্য ধন্যবাদ। এই বছর তো 46 বছরে পা রাখছে আর কি আপনাদের পুজো। বরাবরই কি আপনাদের পুজো কোনো থিম বেসে হয়? হ্যাঁ, আগাগোড়াই আমাদের থিম। বিগত 15-16 বছর ধরেই আমরা থিম পুজোই করে আসছি। এর আগে অনেকগুলো করেছি, ডুগডুগি বলুন, মোড়া বলুন, টিনের কৌটো বলুন, সবই আমাদেরই এখানে আমরা থিম পুজো করি। কিন্তু ঠাকুরটা আমরা সাধারণত মানে থিমের সাথে সামঞ্জস্য মানে সাবেকি আদলেই প্রতিমাটা আমরা হয়। মাকে এখানে প্রতিদিন কি ধরনের ভোগ নিবেদন করা হয়? ভোগ যেরকম প্রত্যেকদিন পুজো যেরকমভাবে হওয়ার কথা হয় সেরকম একদম পুজোটা সেরকমভাবেই সব কিছু মেনেই রীতি মেনেই পুজো হয়। আর ভোগ অষ্টমীর দিন যেরকম ভোগ নিবেদন সেরকমভাবেই হয়, এবং অষ্টমীর দিনই সন্ধ্যেবেলা আমাদের এখান থেকে জনসাধারণের জন্য ভোগ বিতরণ হয়। মায়ের আসল ভোগে এতে ভোগ থেকে শুরু করে পায়েস, লুচি, সবজি, তরকারি, ভাজা, যেরকম যা থাকে সব কিছুই হয়।
এই পুজোর পাশাপাশি আপনারা কি কোনো রকম সমাজসেবামূলক কাজ কি করে থাকেন এই সময়? হ্যাঁ, করে থাকি পুজোর আগে, কিন্তু এই কোভিডের এরপর থেকে আমাদের একটু আর্থিক এর জন্য আমরা করে উঠতে পারিনি, কিন্তু আমাদের সমাজসেবামূলক কাজ করে থাকি, যেরকম স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু পরীক্ষা শিবির, রক্তদান শিবির, এগুলো আমরা করি, এগুলো সব করে থাকি। এবছর এই ধরনের কোনো পরিকল্পনা রয়েছে? এক্ষুনি তো এবছর যে পুজোর বাজেটের সাথে খরচার সাথে ওটার সাথে মানে সমাজসেবামূলক কাজ এই মুহূর্তে পুজোর মধ্যে আর হয়ে উঠবে বলে মনে হয় না। তবে আমাদের পরিকল্পনায় আছে যে পুজো হয়ে গেলে পুজোর পরে সেই সময় যদি কোনো রকম সমাজসেবামূলক কাজ হবে, রক্তদান শিবির বলুন, চক্ষু পরীক্ষা শিবির, সেগুলো করার ইচ্ছা আছে। আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম সমীর। আপনি কি ক্লাবের সদস্য? হ্যাঁ, আমি ক্লাবের জয়েন্ট সেক্রেটারি। থ্যাংক ইউ।